ভ্যাকসিন সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে 10 বার সতর্ক করে ইউনিসেফ। টিকাদান ব্যাহত হওয়ার কারণেই ভয়ঙ্কর রূপে ফিরেছে হাম। We sent 5 or 6 letters from 2024 to February 2026. At the same time, I can tell you, I sat with the interim advisor and the staff on at least 10 occasions. 24 ঘন্টা ঝরল আরো 6 শিশুর প্রাণ। সুস্থ হওয়ার পর ফের আক্রান্তে দিশেহারা অভিভাবক। আমের মতো হয়েছে, আস্তে আস্তে পুরো শরীর ছড়ে গেছে, এখনো তাকাইতেও পারে না, কোনো কথাও বলতে পারে না, বসতেও পারে না। কাজে কামে আসছিলাম তো এই কারণে আর আলিশ করে টিকা দেয়নি। জানতাম না যে টিকা দেয়, যদি জানতাম তাহলে বাসায় এসে টিকাটা দিতাম। হামের টিকা দেয়নি জন্য এখন এই অবস্থা। ডাক্তার বললো যদি হামের টিকা দেওয়া থাকতো তাহলে হতো না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এছাড়াও খেলাধুলার খবর নিয়ে খেলার সময় যুক্ত হবেন। রাব্বি, আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি তারেক হাসান শিমুল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সস্তা জনপ্রিয়তা নয়, পদ্মা ব্যারেজ ও তিস্তা প্রকল্প বাস্তবায়ন সরকারের অঙ্গীকার। গাজীপুরে প্রধানমন্ত্রী সীমিত সম্পদের সঠিক ব্যবহারে দেশকে উন্নত করার প্রত্যাশা। 17 বছর রাজপথেই ছিল বিএনপি, ভয় দেখিয়ে লাভ নেই। 11 দলকে মির্জা ফখরুল। সংবিধানের ধোঁয়া না তুলে মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবি জামায়াতের। 1 বছরে ধর্ষণ বেড়েছে 27%। পল্লবীতে শিশু হত্যার দায় স্বীকার করে মূল অভিযুক্ত রানার জবানবন্দি। বনশ্রীতে মাদ্রাসার টয়লেট থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার। এবং সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বিএসএফকে 27 কিলোমিটার জমি দিল পশ্চিমবঙ্গ সরকার। নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকরের ঘোষণা। অবৈধদের নিজ দেশে ফেরতের হুঁশিয়ারি। জরুরি টিকা নিয়ে বারবার সতর্ক করা হলেও পাত্তা দেয়নি অন্তর্বর্তী সরকার। হামের ভ্যাকসিন সংকট নিয়ে 2024 থেকে 2026 সালের মধ্যে 10 বার চিঠি দেওয়া হয়েছিল বলে জানিয়েছে ইউনিসেফ। সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি বলছেন, টিকাদান ব্যাহত হওয়ার কারণে ভয়ঙ্কর রূপে ছড়িয়ে পড়েছে হাম। 2 দশকেরও বেশি সময় পর হামের প্রকোপে ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে উদ্বেগ আর উৎকণ্ঠা। সরকারের মন্ত্রী এমপি থেকে বিশেষজ্ঞ দল সবার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের টিকা কেনা নিয়ে অবহেলায় ভয়াবহ রূপে ফিরেছে এই ভাইরাস, যা গড়িয়েছে আদালত পর্যন্ত। এমনকি গাফিলতি খতিয়ে দেখার ঘোষণা এসেছে। সংকটের শুরুটা 2025 সালের সেপ্টেম্বরে। ক্রয় পদ্ধতিতে অনিয়ম আছে এমন অভিযোগ তুলে ইউনিসেফের কাছ থেকে সরাসরি টিকা কেনা স্থগিত রাখে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার। মজুদ শূন্য রেখে টিকা কেনা বন্ধ রাখার সিদ্ধান্ত বিপজ্জনক হতে পারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে চিঠি দিয়েছিল ইউনিসেফ। এবার ঢাকার সংস্থাটির কার্যালয়ে ব্রিফিংয়ে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স জানালেন, জরুরি টিকার বিষয়ে অন্তর্বর্তী সরকারকে অন্তত 10 বার সতর্ক করা হয়েছিল। 2024 থেকে 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত বারবার চিঠি দেওয়ার দাবিও করেন তিনি। I can tell you, I sat with the interim advisor and the staff on at least 10 occasions, and the staff, between me and the staff, sitting, saying, we are worried. Look at my face. I am worried you're going to face an outage. এ সময় টিকা কেনার সিদ্ধান্তহীনতার ঘটনা বিরল মন্তব্য করে রানা ফ্লাওয়ার্স বলেন, কোনো মহামারী রাতারাতি আসে না। I know that we sent 5 or 6 letters from 2024 to February 2026, with the last letter arriving just before the new government would come in, hoping that it would be on the desk of whoever inherited that space. এদিকে কেন প্রতি বছর 5 লাখ শিশু টিকাদান কর্মসূচি থেকে বাদ যাচ্ছে সেটি ইউনিসেফ খতিয়ে দেখবে বলেও জানানো হয়। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে হাম উপসর্গে একদিনে প্রাণ গেল আরও 6 শিশুর। হাসপাতালে ভর্তি হয়েছেন 1408 জন। টিকা নেওয়ার পরও ফের আক্রান্ত হয় বাড়ছে উদ্বেগ। হামের সঙ্গে নানা শারীরিক জটিলতায় দিশেহারা অভিভাবক। নতুন সংক্রমণ ঠেকাতেও জনসচেতনতায় প্রান্তিক পর্যায়ে জোরালো প্রচারণার তাগিদ চিকিৎসকের।
14 মাসের আফিফা 2 মাস আগেই দ্বিতীয় দফায় হয়েছে তালুর অস্ত্রোপচার। ঈদের পর আবারও যাওয়ার কথা অপারেশন থিয়েটারে, তবে এর মাঝেই হামের থাবা, নিতে পারেনি টিকাও। সন্তানের অসহ্য যন্ত্রণায় দিশেহারা মা। ছোট ছোট র্যাশ হয়ে হামের মতো হয়েছে, আস্তে আস্তে পুরো শরীর ছড়ে গেছে, এখনো তাকাইতেও পারে না, কোনো কথাও বলতে পারে না, বসতেও পারে না। হাসপাতালে ভর্তি বেশিরভাগ শিশুও আগে পায়নি টিকা। যারা সম্প্রতি নিয়েছে তাদের কেউ কেউ আবার আক্রান্ত হচ্ছে। বাবুর বাপেরা বলতেছে আছে আল্লাহ রহমতে দেহ যদি সমস্যা যদি না হতে দেওয়া লাগতো না, সমস্যা যদি হতে তো দেওয়া লাগতো। কাজে কামে আসিলাম তো এই কারণে আর আলিশ করে টিকা দেয়নি। জানতাম না যে টিকা দেয়, যদি জানতাম তাহলে বাসায় এসে হলে টিকাটা দিতাম। হামের টিকা দেয়নি জন্যে এখন এই অবস্থা। ডাক্তার বললো যদি হামের টিকা দেওয়া থাকতো তাহলে হতো না। চিকিৎসকরা বলছেন বর্তমানে হাসপাতালে আসা বেশিরভাগ রোগীদের অবস্থাই জটিল। নতুন করে সংক্রমণ ঠেকাতে প্রান্তিক পর্যায়ে টিকা কার্যক্রম জোরালো করার তাগিদ দেন তারা। কমপ্লিকেটেড মিজেল যেগুলি নিউমোনিয়া ডেভেলপ করতেছে বা ডায়রিয়া, এনকেফালাইটিস, এই রোগীগুলো রেফার্ড কেসগুলো আমরা বেশি পাচ্ছি। আমাদের নতুন আক্রান্তের হার আগের চেয়ে কম। গভর্নমেন্ট ছাড়াও মসজিদে, বিভিন্ন পাড়া মহল্লায়, বিভিন্ন সামাজিক সংগঠন, এদেরকেও আমরা উদ্বুদ্ধ করতে পারি টিকার ব্যাপারে। গত 2 মাসে হাম ও উপসর্গে দেশে 450-র বেশি মৃত্যু হয়েছে, আক্রান্ত প্রায় 60,000। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। সস্তা জনপ্রিয়তার জন্য নয়, দেশের মানুষের ভাগ্য উন্নয়নে পদ্মা ব্যারেজ ও তিস্তা প্রকল্প বাস্তবায়ন সরকারের অঙ্গীকার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, কৃষক ও কৃষি ফসল বাঁচাতে সরকার খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে। গাজীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে কথা বলেন সরকার প্রধান। আশরাফুল ইসলামের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণা এবং সংশ্লিষ্টদের সক্ষমতা বাড়াতে বর্তমান সরকার দেশে প্রথমবারের মতো চালু করতে যাচ্ছে বিশেষায়িত ইনস্টিটিউট। গাজীপুরের 27 এলাকায় তাই জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে সেই প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করে পাশেই গাছের চারা রোপণ করেন সরকার প্রধান। সেই পানিটিকে আমরা আরো যাবতীয় পরের সুধী সমাবেশে যোগ দেন তারেক রহমান। এ সময় প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে সচেতনতার পাশাপাশি প্রকৃতিকে সমৃদ্ধশালী করতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। ভূগর্ভস্থ পানির উপরে চাপ কমিয়ে নদী খালের উপর গুরুত্ব বাড়ানোর পরামর্শ দেন তিনি। গত 20 বছরে যে পরিমাণ পানি নিচে থেকে টেনে উপরে তুলেছে, আমাদের ব্যবহার করেছে, এই পরিমাণ পানি যদি আজকে থেকে খাল খননের মাধ্যমে সারা দেশেও যদি আমরা ছড়িয়ে দিই পানিগুলো, মিনিমাম 20 বছর আরো লাগবে সেই যে শূন্যস্থান পূরণ করতে। আমাদেরকে কোনোভাবেই ভূগর্ভস্থ পানি ব্যবহার করা বোধহয় আমাদের জন্য বিপদজনক হয়ে যাচ্ছে। বর্তমান সরকারের খাল খনন কর্মসূচি কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি নয়। এই কর্মসূচি দুর্যোগ মোকাবেলা করে কৃষক ও কৃষিকে সমৃদ্ধ করার উদ্যোগ বলে জানান তারেক রহমান। এক জায়গায় বলছে বিএনপি খাল খনন কর্মসূচি শুরু করেছে, এটি তাদের একটি রাজনৈতিক প্রোগ্রাম। বিষয়টি আসলে তা নয়। এই খাল খনন কর্মসূচির সাথে মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত। এই খাল খনন কর্মসূচির সাথে কৃষি জড়িত। এই খাল খনন কর্মসূচির সাথে এই ভূমিকম্প পর্যন্ত জড়িত। বর্তমান সরকার সস্তা জনপ্রিয়তা চায় না, দেশের মানুষের ভাগ্য উন্নয়নে পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে বলেও জানান প্রধানমন্ত্রী। সস্তা জনপ্রিয়তার জন্য অনেক কথা অনেকে বলতে পারে, তবে আপনাদের সকলের সামনে আজকে আমি পরিষ্কার একটি কথা বলে যাই, ইনশাআল্লাহ এই বিএনপি সরকার পদ্মা ব্যারেজের কাজেও হাত দেবে, ইনশাআল্লাহ তিস্তা ব্যারেজের কাজে হাত দেবে। ব্যারেজটি আমরা এই জন্য করতে চাচ্ছি যে বর্ষাই বলুন, শুকনো মৌসুমি বলুন, যখনই হোক আমাদের দেশের মানুষ, কৃষকই হোক বা যে কোনো মানুষ হোক, তারা যাতে পানি পায়। তারা হয়তো বড় বড় কথা বলেছে, গরম গরম কথা বলেছে, কিন্তু কাজ যদি কেউ করে থাকে, ডেলিভারি যদি কেউ করে থাকে, পরিস্থিতি যদি কেউ তৈরি করে থাকে, সেটা বিএনপি করেছে। ইনশাআল্লাহ বিএনপি সেটা করবে। নিজেদের স্বল্প সম্পদকে সঠিক ব্যবহারের মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানান সরকার প্রধান। আমরা যদি সম্পদকে রক্ষা করতে পারি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, গাজীপুর। 17 বছর আন্দোলন করা বিএনপিকে ভয় দেখিয়ে লাভ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব। ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে কথা বলেছেন তিনি। সামগ্রিকভাবে দেশে একটা উন্নয়ন কর্মকাণ্ড শুরু হয়েছে, কিন্তু এর মধ্যে কিছু সংখ্যক রাজনৈতিক দল ওরা আবার জোট পাকাইছে। জোট পাকাইছে 11 দলীয় জোট। জুলাই সনদ অনুযায়ী যদি আইন না করা হয় তাহলে নাকি ওরা দেশে আবার অঘটন ঘটায় দিবে। আমরা তো উড়ে এসে জুড়ে বসিনি। নির্বাচন করেছি 300টা আসনের মধ্যে 213টা আসন আমরা পাইছি, 2/3 মেজরিটি, তাই না? সুতরাং আমাদেরকে ধমক দিয়ে লাভ নাই।
আমরা 17টা বছর আন্দোলন করেছি, জেলে গেছে, জুলুম কেটেছি। সংবিধানের ধুয়ো না তুলে সরকারকে আগে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বললেন জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিকেলে বাইতুল মোকাররমের সামনে জামায়াতের বিক্ষোভ সমাবেশে একথা বলেছেন তিনি। জামায়াত ইসলামী কোনো মবের রাজনীতি করে না। মিরপুরে আপনারা আপনাদের উস্কিয়ে দেয়া দেশকে অস্থিতিশীল করে বিরোধী আন্দোলনকে সাবোটাজ করার জন্য আপনারা মাজার ভেঙে হামলা করে আপনারা সেটা ইসলামপন্থীদের চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। এত মানুষ কান্দে, এত মানুষের বিবেক জাগ্রত হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর বিবেক জাগ্রত হয় নাই। স্বরাষ্ট্রমন্ত্রী আর সর্বমন্ত্রী সংবিধানের টানাটানি ছেড়ে মানুষের জীবনের নিরাপত্তার দায়িত্ব পালন করুন। পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের মূল হোতা সোহেল রানা তার অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তাকে এবং তার স্ত্রী স্বপ্নাকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, ধর্ষণের পর হত্যা করা হয়েছে শিশু রামিসাকে। শৈশবের দুরন্ত রামিসা এখন নীরব নিথর। সারাদিন হৈহুল্লোড় আর খেলাধুলায় বাড়ি মাতিয়ে রাখা 8 বছরের শিশু এখন শুধুই স্মৃতি। বই খাতা নিয়ে আর যাবে না প্রিয় স্কুলে, ফিরবে না মায়ের কোলে। স্কুলে পাঠাতে রামিসাকে মঙ্গলবার সকাল 10:30টার দিকে খুঁজতে থাকেন তার মা। এক পর্যায়ে একই ভবনের উল্টো দিকের ফ্ল্যাটের দরজার সামনে মেয়ের স্যান্ডেল দেখে কলিং বেল চাপেন তিনি, কিন্তু ভেতর থেকে সাড়া দেয়নি কেউ। পরে ভাড়াটিয়া সোহেল রানার রুমের খাটের নিচে পাওয়া যায় মস্তকবিহীন মরদেহ। বাথরুম থেকে উদ্ধার করা হয় মাথা। স্ত্রী স্বপ্নার সহায়তায় ফ্ল্যাটের গ্রিল কেটে পালিয়ে যায় মূল অভিযুক্ত সোহেল রানা। স্বপ্নাকে জিজ্ঞাসাবাদে মেলে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ বলছে হত্যার আগে পাশবিকতার শিকার হয় রামিসা। পরে নারায়ণগঞ্জ থেকে সোহেলকে গ্রেফতার করে পুলিশ। আমরা প্রাথমিকভাবে সেটি মনে করেছি যে ধর্ষণের করেই তার বাচ্চাটি হত্যা করা হয়েছে এবং সেটি তার আলামত সংগ্রহ করা হয়েছে, পরীক্ষা নিরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে এবং সেখানে রিপোর্ট পাওয়া গেলেই নিশ্চিত হওয়া যাবে। বুধবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালতে আসামি সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়। পরে রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানো হয়। আদালতের সামনে এক মূল আসামি যে মোহাম্মদ সোহেল, সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং তার স্ত্রী, তার সহযোগী যে এই কাজে তাকে সহযোগিতা করেছিল স্বপ্না আক্তার, তাকেও আদালতে উপস্থাপন করা হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালত জবানবন্দি গ্রহণ করার পরে দুজনকেই সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করে। রামিসাকে নৃশংসভাবে হত্যায় ক্ষোভে ফুঁসছে সর্বস্তরের মানুষ। হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে রামিসার সহপাঠী ও এলাকাবাসী। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বনশ্রী এলাকায় মাদ্রাসার টয়লেট থেকে 10 বছর বয়সী ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত 11:30টার দিকে বনশ্রী সি ব্লকের আলোকিত কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। রামপুরা থানার উপপরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে মাদ্রাসার টয়লেট থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আবদুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার প্রবাসী আবুল কালাম আজাদের ছেলে। মিরপুরে অবৈধ বস্তু উচ্ছেদ অভিযানে গিয়ে তোপের মুখে পড়ে পুলিশ। দুপুরে মিরপুরের কালশির বাউনিয়াবাদ এলাকায় ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কে নেমে 4 শ্রমিকের মৃত্যু হয়েছে। ট্যাঙ্কে জমে থাকা বিষাক্ত গ্যাস এবং অক্সিজেন স্বল্পতায় শ্রমিকদের মৃত্যু হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বিএসএফের কাছে প্রাথমিকভাবে 27 কিলোমিটার জমির কাগজ হস্তান্তর করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার স্থানীয় সময় বিকেলে নবান্নে একটি সংবাদ সম্মেলনে জমির কাগজ হস্তান্তর করেন তিনি। রাশিয়া চীন সম্পর্ক এখন অভূতপূর্ব উচ্চতায় পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বেইজিংয়ের শি জিনপিং এর সঙ্গে বৈঠকে রুশ প্রেসিডেন্ট বলেন, দুই দেশের সম্পর্ক এখন পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্বের মডেল হয়ে উঠেছে। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।